নমস্কার, সকলকে স্বাগত জানাই সমৃদ্ধ অফিসিয়াল 3.0 আরও একটি নতুন ভৌতিক গল্পের ভিডিওতে। আজকে আমি আপনাদের শোনাতে চলেছি নিশির ডাকের আরও একটি নতুন পর্ব। এটা হচ্ছে নিশির ডাক পার্ট 2। তা যারা আমার নিশির ডাকের প্রথম গল্পটি শুনছেন না, তারা অবশ্যই আমার ডেসক্রিপশনে দেওয়া ভিডিওর লিঙ্কে ক্লিক করে নিশির ডাকের প্রথম গল্পটি শুনে আসুন এবং সবাই কানে হেডফোন লাগিয়ে বসে পড়ুন এই গল্পটিকে আবার অনুভব করার জন্য। তা আজকের গল্পটি আমি এখান থেকেই শুরু করছি। গ্রামের নাম আমবাড়ি, চারিদিকে আম বাগান আর তার মাঝখানে ছোট্ট গ্রাম। আপাত দৃষ্টিতে শান্ত, ছবির মতো সুন্দর, কিন্তু গ্রামের মানুষদের চোখে সবসময় একটা অজানা ভয় লেগে থাকত। কারণ এই গ্রামের পাশেই রয়েছে রায়বাড়ি, 100 বছরের পুরনো। এই বাড়িটা প্রায় 25 বছর ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। স্থানীয় লোকজনের বিশ্বাস এই বাড়িটা নাকি অভিশপ্ত। তখন শীতের রাত, ঘন কুয়াশার চাদরে মুড়ে রয়েছে চারিদিক। গ্রামের একমাত্র স্কুল শিক্ষক অরিন্দম বাবু সবে তার খাতাপত্র গুছিয়ে বাড়ি ফিরছেন। তিনি বিজ্ঞান মনস্ক মানুষ, ভূত প্রেতে তার বিশ্বাস নেই, তাই গ্রামের এই সব কুসংস্কারকে তিনি সবসময় উড়িয়ে দিতেন। সেদিন তিনি কিছুটা দেরি করেই ফিরছিলেন, কারণ স্কুলের কিছু পরীক্ষার খাতা দেখতে গিয়ে সময়টা খেয়াল করেননি। রাস্তাটা নির্জন, চারিদিকে শুধুমাত্র ঝিঝি পোকার ডাক একটানা শব্দ শোনা যাচ্ছে। হঠাৎ একটা মিষ্টি করুণ সুর তার কানে এলো, যেন কেউ খুব নিচু গলায় গান গাইছে। অরিন্দম বাবু কান পেতে শুনলেন, সুরটা আসছে রায়বাড়ির দিক থেকে। তিনি অবাক হয়ে গেলেন, এত রাতে রায়বাড়িতে কে গান গাইছে? কৌতূহলবশত তিনি পা বাড়ালেন সেই দিকে। বাড়ির গেটটা অনেক দিন ধরেই ভাঙা। ভেতরে ঢুকতেই তার গা ছমছম করে উঠল। বাগানে আগাছাগুলো যেন সাপের মতো ফনা তুলে রয়েছে। বাতাসের সঙ্গে গাছের পাতা নড়ে এক ধরনের অদ্ভুত শব্দ তৈরি হচ্ছে, যেন হাজারো ফিসফিসানি। অরিন্দমবাবু তার টর্চের আলো জ্বেলে এগোতে লাগলেন। হঠাৎ গানটা থেমে গেল। সব কিছু তখন নিস্তব্ধ হয়ে গেল। অরিন্দমবাবু চারিদিকে তাকিয়ে দেখলেন, একরাশ শূন্যতা আর অন্ধকার ছাড়া কিছুই নেই। তিনি ভাবলেন হয়তো তার মনের ভুল। যখন তিনি ফিরে যাবেন বলে ঠিক করছেন, তখনই তার টর্চের আলোয় একটা ছোট্ট জিনিস চকচক করে উঠল। একটা নূপুরের আলো। সেই নূপুরটা দেখেই তার মনে পড়ল গ্রামের এক পুরনো গল্প। গ্রামের মানুষেরা বলতেন রায়বাড়ির শেষ মেয়ে মালতী নাকি বিয়ের আগের দিন আত্মহত্যা করেছিল। তার পায়ে ছিল একটি রূপোর নূপুর, যা কোনো দিন তা পা থেকে খোলা যায়নি। বিয়ের জন্য তার বাবা মা অনেক চেষ্টা করেও সেটা খুলতে পারেননি। তাদের বিশ্বাস ছিল এটাই নাকি মালতীর অভিশাপ। এরপর থেকেই গ্রামের মাঝে মধ্যে নূপুরের শব্দ শোনা যেত। অরিন্দমবাবু নূপুরটা তুলে নিয়েছিলেন। তার বিজ্ঞান মনস্ক মন নূপুরের রহস্য জানতে উদ্গ্রীব হয়ে ওঠে। তিনি নূপুরটা পকেটে রেখে নিজের বাড়ির দিকে হাঁটা শুরু করলেন। বাড়ির ফিরে তিনি দরজা বন্ধ করে দিলেন, কিন্তু তার মনে থেকে নূপুর শব্দটা আর সরছে না। হঠাৎ তার কানে এলো বাইরে থেকে কেউ যেন তাকে ডাকছে, খুব মিষ্টি পরিচিত একটা গলা, তার মায়ের গলা। অরিন্দম, অরিন্দম। অরিন্দমবাবু ঘাবড়ে গেলেন। তার মা তো প্রায় 10 বছর আগেই মারা গেছেন। তার বুক ধড়ফড় করতে লাগলো। তিনি ঘরের মধ্যে সিঁটিয়ে বসে রইলেন। আবার সেই ডাক, এবার তার বাবার গলা। অরিন্দম,
দরজা খোল, আমরা এসেছি। অরিন্দমবাবু ভয় আর বিস্ময়ের এক মিশ্র অনুভূতিতে কাঁপতে লাগলেন। তার মনে হলো এটা নিশির ডাক। নিশি নাকি তার প্রিয়জনের গলায় ডেকে দরজা খুলতে বলে, আর যদি কেউ একবার দরজা খুলে দেয় তাহলে আর সে কোনোদিন ফেরে না। তিনি অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে ঘরের মধ্যে বসে রইলেন। কিছুক্ষণ পর ডাকটা থেমে গেল, সব কিছু শান্ত হয়ে গেল। তিনি ভাবলেন এই যাত্রায় তিনি বেঁচে গেছেন। কিন্তু যখন তার মনে হলো তার বাড়িটা রায় বাড়ি থেকে বেশ দূরে, তখন তার শরীর হিম হয়ে গেল। পরদিন সকালে তিনি তার বন্ধু প্রশান্তর সাথে দেখা করলেন। প্রশান্ত একজন প্রত্নতত্ত্ববিদ এবং অলৌকিক জিনিসপত্র নিয়ে তার বেশ আগ্রহ। অরিন্দমবাবু তাকে নুপুরটা দেখালেন এবং রাতের ঘটনা খুলে বললেন। প্রশান্ত নুপুরটা হাতে নিয়ে পরীক্ষা করে বললেন, এই নুপুরটা সাধারণ নয়, এতে কিছু প্রাচীন চিহ্ন আছে। মনে হচ্ছে এটা কোনো বিশেষ মন্ত্র দ্বারা তৈরি। সম্ভবত এই নুপুরটার জন্যই মালতীর আত্মা মুক্তি হতে পারছে না। অরিন্দমবাবু চমকে উঠলেন। তার বিজ্ঞান মনস্ক মন এবার নড়ে উঠল। তিনি আর প্রশান্ত ঠিক করলেন তারা রায়বাড়ি ইতিহাসটা আরও ভালোভাবে খুঁজে দেখবেন। তারা দুজনে মিলে মালতীর পুরনো ডায়েরি খুঁজে বের করলেন। ডায়েরিটা পড়তেই সব রহস্য পরিষ্কার হয়ে গেল। মালতীকে তার বাবা মা জোর করে বিয়ে দিচ্ছিলেন এক বৃদ্ধ ধনী লোকের সাথে। মালতী অন্য একজনকে ভালোবাসত। এই দুঃখে মালতী আত্মহত্যা করে। কিন্তু তার আত্মহত্যার কারণ শুধুমাত্র ভালোবাসা ছিল না। তার বাবা তার পায়ে একটি মন্ত্রপুত নুপুর পরিয়ে দিয়েছিলেন, যাতে তার আত্মা কখনো দেহত্যাগ করতে না পারে। রায়বাড়ির সম্পত্তি রক্ষা করার জন্য তার বাবা এই কাজটা করেছিল। অরিন্দমবাবু আর প্রশান্ত ঠিক করলেন এই অভিশাপের শেষ তাদেরই করতে হবে। তারা ডায়েরিতে লেখা মন্ত্রটা খুঁজে বের করলেন। সেটা ছিল একটি মুক্তি মন্ত্র। সেই রাতে তারা আবার রায়বাড়িতে গেলেন। মাঝরাতে যখন পূর্ণিমা ছিল, তখন তারা সেই নুপুরটা নিয়ে বাড়ির মাঝখানে বসে মন্ত্র পাঠ করতে শুরু করলেন। মন্ত্রটা পাঠ করার সাথে সাথে যেন পুরো বাড়িটা কেঁপে উঠল। চারিদিকে অদ্ভুত শব্দ, বাতাস যেন এক অশরীরী শক্তিতে ভরে উঠল। হঠাৎই একটা ছায়া তাদের সামনে ভেসে উঠল। সেটি মালতীর আত্মা। মালতীর আত্মা তাদের দিকে তাকিয়ে বলল, তোমরা আমাকে কেন বিরক্ত করছো? প্রশান্ত বলল, আমরা তোমাকে মুক্তি দিতে চাই। তোমার বাবা তোমাকে এই নুপুরের দিয়ে আটকে রেখেছেন। মালতী হাসল। তার হাসিটা ছিল খুব করুণ। আমি জানি, কিন্তু আমি মুক্তি চাই না। আমি রায়বাড়ির শেষ রায়কন্যা। এই বাড়িকে আমি কখনো ছাড়তে পারি না। এই বাড়িটার সাথে আমার ভালোবাসা জড়িয়ে আছে। তবে আমি চাই আমার ভালোবাসা যেন মুক্তি পায়। তারা দেখলেন মালতীর পাশে আরও একটি ছায়া ধীরে ধীরে মিলিয়ে গেল। মালতী নুপুরটি তুলে নিয়ে বলল, তোমরা যা করেছ তার জন্য তোমাদের অনেক ধন্যবাদ। এবার তোমরা চলে যাও। এরপর মালতীর আত্মা অদৃশ্য হয়ে গেল। নুপুরটাও তার সাথে মিলিয়ে গেল। অরিন্দমবাবু আর প্রশান্ত বুঝতে পারলেন মালতীর আত্মা মুক্তি চায় না। সে তার ভালোবাসার মানুষকে মুক্তি দিয়েছে এবং রায় বাড়িতেই থেকে গেছে, কারণ তার ভালোবাসা এই বাড়িটার সাথে মিশে আছে। সেই রাতের পর থেকে আর কেউ রায়বাড়ির দিক থেকে কোনো নুপুরের শব্দ শোনেনি। কিন্তু যখন পূর্ণিমার রাত হয়, তখন কেউ কেউ রায়বাড়ির জানালার পাশে এক নারীর ছায়া দেখতে পায়, আর তার হাতে একটি ছোট্ট রূপোর নুপুরও দেখতে পায়, যা তার জীবনের সবটুকু ভালোবাসা আর বেদনার প্রতীক হয়ে রয়ে গেছে। তাই এই ছিল আমার গল্পটি।
সবাই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন গল্পটি কেমন লেগেছে, এবং অবশ্যই আমার ডেসক্রিপশান থেকে নিশির ডাকের প্রথম যে গল্পটি আমি ছেড়েছি সেই ভিডিওটা অবশ্যই দেখে আসবেন, এবং ভিডিওটিকে লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অলে প্রেস করে দেবেন, যাতে আমার শেয়ার করা প্রত্যেকটি গল্পের নোটিফিকেশান আপনার কাছে আগে পৌঁছাতে পারে। তা আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার পরের একটি ভৌতিক গল্প ভিডিওতে।